বাংলাদেশের রংপুর জেলা শহরে একজন স্কুল শিক্ষক তার স্ত্রী এবং ২ সন্তান সহ বাড়ির ভেতরে নৃশংসভাবে খুন হওয়ার পর থেকে এই নিয়ে ব্যাপক আলোড়ন চলছে। পুলিশ যেই বয়ান হাজির করেছে সংবাদ মাধ্যমের সামনে যে ২ ইয়াবা আ আসক্ত তরুণ বাধাপ্রাপ্ত হয়ে নেশার করতে বাধাপ্রাপ্ত হয়ে ওই শিক্ষককে সপরিবারে হত্যা করেছেন। এই বয়ানটি বিশ্বাসযোগ্য হচ্ছে না। পুলিশের গায়ের শার্ট আসামির গায়ে আবিষ্কার করবার পর পুলিশের প্রতি বিশ্বাস আরো কমে এসেছে এবং অনেকেই প্রশ্ন তুলছেন যে একটা রংপুরের মতো একটা শহরে একজন সাধারণ শিক্ষক পরিবার, সংখ্যালঘু পরিবারে এমন নৃশংস হত্যাকাণ্ড কি কোনো টার্গেটেড কিলিং, কোনো বিশেষ উদ্দেশ্যে, কোনো বিশেষ বার্তা দিতে এরকম একটা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে? এমন নানা প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মূলধারার সংবাদ মাধ্যমেও উঠে আসছে। এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাই। মনিরুল ইসলাম, এই যে হত্যাকাণ্ডটি ঘটে গেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখছেন কিনা জানি না, যে পুলিশ যে বয়ানটা হাজির করেছে, পুলিশের বয়ানটা কেউ বিশ্বাস করছেন না যে এই ২ লিকলিকে তরুণ ১৯ আর ২৩ বছর বয়সী তারা ইয়াবা খেতে কেনই বা গণপতি চক্রবর্তীর বাড়ি যাবেন, আর কেনই বা তারা বাধাগ্রস্ত হওয়ার পরে ৪ জনকে খুন করে ফেলবেন। এটা সম্ভব কিনা সে প্রশ্নটা একেবারে গণপতি চক্রবর্তীর পরিবার থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তি তুলে সয়লাভ করে ফেলেছেন। পুলিশ খুব দ্রুতই তদন্ত শেষ করে ফেললো কিনা এবং পুলিশের বয়ানটা বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা। অনেকে বলছেন এই যে একটা হিন্দু সংখ্যালঘু পরিবারকে বাড়ি ঢুকে হত্যা করা, এটা কোনো বিশেষ উদ্দেশ্যে ঘটে থাকতে পারে কিনা। আপনার কি মনে হয়, মানে এই ঘটনাকে কেন্দ্র করে যেসব আলোচনা, যেসব অবিশ্বাস আর পুলিশের যে বয়ান, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়াতেও আমি দেখেছি নিউজটা। এটা একটা নৃশংস হত্যাকাণ্ড। আমি এইটার প্রতি, এই যে মানে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি। তো আসলে এই ধরনের ঘটনা, এই সিমিলার ক্যাটাগরির ঘটনা আমরাও পেশাগত জীবনে অনেক ফেস করেছি। হয়তো এই সংখ্যা বা জায়গা ভিন্ন, কিন্তু এই ধরনের নানা পরিচয়ের মানুষের এইরকম হত্যাকাণ্ড বিভিন্ন সময় হয়েছে। তো সেগুলো তদন্ত করতে গিয়ে আমরা দেখেছি কখনো কখনো অবিশ্বাস্য কোনো তথ্য আসলে বেরিয়ে এসেছে, বাট সেটা সাক্ষ্য প্রমাণ দিয়ে যাচাই করে তারপরে একটা সিদ্ধান্তে পৌঁছতে হয়েছে। তো এখানে যেটি পুলিশ ২ জন আসামিকে অভিযুক্ত হিসাবেই গ্রেপ্তার করেছে, যারা বয়সে তরুণ বলা যায়, এবং তারা ইয়াবা সেবী বলে দাবি করা হয়েছে যে তারা ইয়াবা খেতে গিয়েছিল পাশের ছাদে, সেখান থেকে মানে এটি দেখে ফেলা এবং বাধা দেওয়ার কারণে ওই ছাদে বা সিঁড়িতেই হত্যা করেছে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীকে, এবং তারপর তার বাসার ভিতরে ঢুকে ওয়াইফ যে প্রীতিলতা চক্রবর্তী এবং আর ২ সন্তান, অর্থাৎ মেয়ে ইউনিভার্সিটি পড়ুয়া বা পাশ করেছে সদ্য, এরকম একটি কন্যা এবং আরেকটি শিশুকে হত্যা করেছে। তো এই ঘটনার ক্ষেত্রে কতগুলো, আমি সোশ্যাল মিডিয়ার প্রেক্ষিতেই বলছি, আমি যেহেতু এক্স্যাক্টলি ঘটনার তদন্তকারীদের সাথে বা তদন্তে কি তারা পেয়েছে সেটি আমি এক্স্যাক্টলি জানি না। যতটুকু তারা প্রকাশ করেছে ততটুকু দেখেছি। তাতে অনেকগুলো অসঙ্গতি, অনেক প্রশ্নবোধক চিহ্ন আসলে এসেছে। যে মানে একটা প্রশ্ন আমি দেখেছি যে একেবারে এরা যে আইনগত ব্যাখ্যাগুলো খুব ভালো বোঝে বা তদন্তের যে সূত্রগুলো, ফরেনসিক ডিজিটাল ফরেনসিক্স এগুলো বোঝে বা অপরাধ বিজ্ঞান পড়েছে বা অপরাধ বিজ্ঞানের সূত্র জানে, সেটি নয়। কিন্তু সাধারণভাবে যে প্রশ্নটা এসছে, ডেড বডি পাওয়া গেছে আবার বেডরুমে, তো সিঁড়িতে বা ছাদে নাকি রক্তেরও কোনো চিহ্ন নাই। তারপরে এই ২ তরুণ সম্পর্কে যারা গ্রেপ্তার হয়েছে তাদের সম্পর্কে তাদের বাবা মা এবং এলাকাবাসী অনেকে বলছে যে তারা মাদকসেবী নয়।
এটি এটি এই তথ্যগুলো এসেছে। তারপরে শার্ট নিয়ে দেখলাম একটা বিভ্রান্তি যে আগের রাতে পুলিশ সদস্যের গায়ে যে শার্ট, আর পরের দিন অভিযুক্ত ২ জনের একজনের গায়েও সেইম শার্ট। তো শার্ট ধরেন এটিও মানে কাকতালীয় হতে পারে, অথবা কি ঘটনা সেটি আসলে পুলিশকেই এটার ক্লারিফিকেশনটা দিতে হবে। তো এর বাইরে প্রশ্ন আসে যে হ্যাঁ, এই ২ জন ৪ জনকে হত্যা করতে পারে কিনা? হ্যাঁ, এটা সম্ভব। একেবারে সম্ভব নয় তা না। ২ জন ৪ জনকে হত্যা করতে পারে, বা এই ঘটনা যে একেবারে মানে যেভাবে এখন এই ঘটনাগুলো যেহেতু অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন এসেছে, অনেকগুলো অসঙ্গতি এসেছে, এইটা পুলিশকেই আসলে ক্লারিফাই করতে হবে। এবং সেই সাথে এখানে ডিজিটাল ফরেনসিক্সটা খুব গুরুত্বপূর্ণ। এখানে মানে এই ২ জনের মানে যদি ধস্তাধস্তি হয়ে থাকে, আবার দেখা যাচ্ছে যে ৩ জনের মুখ পুড়িয়েও দেওয়া হয়েছে বা ঝলসে দেওয়া হয়েছে। পুড়িয়ে ঠিক না, ঝলসে দেওয়া হয়েছে। তো এগুলোর কারণ কি? আবার পুলিশের বক্তব্য থেকে এসছে যে তারা হত্যা করার পর শাওয়ার করেছে, তারপরে মোবাইল পানিতে ডুবিয়ে রেখেছে, এবং খেজুর খেয়েছে, শসা খেয়েছে, এইসব বক্তব্য এসেছে। তো এগুলো যেহেতু ৪ জনই মারা গিয়েছে, খেজুর তারা খেয়েছিল, শসা তারা খেয়েছিল না আসামিরা খেয়েছিল, এটা বলাটা আসলে খুব কঠিন। হ্যাঁ, এখন যদি আসামিরা স্বীকার করে পুলিশের কাছে, সেটি আমি জানি না সেটা করেছে কিনা, তাহলে ভিন্ন বিষয়। তো এই ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে, মানে কমন যে বিষয়গুলো থাকে, সেগুলো যদি প্রত্যক্ষদর্শী না থাকে, সেই ক্ষেত্রে তো প্রথমেই খুঁজতে হয়, অনেকগুলো অপশনস খোলা রেখে কিন্তু তদন্তটা শুরু করতে হয়, অর্থাৎ খোলা মনে যে হ্যাঁ, প্রথমত তাদের সাথে মানে এই যে হত্যাকাণ্ডের যে ধরন, যে প্যাটার্ন যেটা দেখা যাচ্ছে, তাতে বোঝা যায় যে যারা হত্যা করেছে তাদের একটা প্রচন্ড আক্রোশ ছিল, অর্থাৎ প্রিভিয়াস এনমিটির একটা বিষয় কিন্তু থাকে। তো সেই দিক থেকে এখানে প্রিভিয়াস এনমিটির কোনো তথ্য পুলিশও বলছে না বা অন্য কেউই বলছে না, কারণ নিরীহ শিক্ষক, উনি শিক্ষকতা করেন, একটা মানে গণিতের শিক্ষক হিসাবে উনি নিঃসন্দেহে প্রাইভেট মানে টিউশনি করান, এবং সেই টাকা সঞ্চয় করে একটা বাড়ি করেছেন। মেয়ে বিবাহযোগ্য মেয়ে, এবং মেয়ের বিবাহ ঠিকও হয়েছে, এরকমটি আমি দেখেছি। তো এই রকম একটা পরিবারের সাথে এই ২ যুবকের বা তরুণের যে এনমিটি ছিল, এটা কেউ এখন পর্যন্ত একজন মানুষও বলছে না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে তারা আসলেই মানে ইয়াবা সেবী কিনা। যদি ইয়াবা সেবী না হয়, কিংবা নতুন ইয়াবা সেবী হয়, তাহলে শুধুমাত্র তাদের বাধা দেওয়ার কারণে তারা ৪টি হত্যাকাণ্ড ঘটাবে কিনা, এটা একটা। তারপরে আবার বলা হচ্ছে হ্যাঁ, যদি কেউ ইয়াবায় মানে গভীরভাবে আসক্ত হয়, অর্থাৎ ভীষণ আসক্ত হয়, যে ইয়াবা সেবন করার পর মানে অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে তার সেন্স সেটা কাজ করে না, এটা যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রেও এই হত্যাকাণ্ডগুলো বিশেষ করে বাসায় ঢুকে, আবার যদি তাকে আমি ধরেও নেই যে ছাদে বা সিঁড়িতে হত্যা করা হয়েছে, সেই ক্ষেত্রে আবার বাসায় ঢুকে এই আরো ৩টা মানুষকে হত্যা করা, কিংবা এই যে শাওয়ার করা, খেজুর খাওয়া, শসা খাওয়া, তারপর মোবাইল আপনার পানিতে ডুবিয়ে রাখা, এগুলো কিন্তু আবার মানে এই যে ক্রাইম সিনকে করার জন্য, অর্থাৎ যে ফুটপ্রিন্টস গুলো, যে সিগনেচার গুলো, সেগুলো গোপন করার জন্য যে চেষ্টা, অর্থাৎ মোবাইল গুলো সব। তো এইটা আবার ওইভাবে গভীর আসক্ত মানুষ যার হুঁশ থাকে না, তাদের পক্ষে কিন্তু এইগুলো করাটা খুব ডিফিকাল্ট। তো যেহেতু এটা এই পরিবারটি হিন্দু পরিবার, মাইনরিটি কমিউনিটি ভুক্ত, তো আমরা দেখেছি যে বাংলাদেশে মানে এর আগে এখানে যদি আমি একটু আপনাকে একটা প্রশ্ন করি, যে এই যে আপনি হিন্দু কমিউনিটি প্রসঙ্গে কথা বলতে যাচ্ছিলেন বটে, গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল বলছেন হিন্দু কমিউনিটির বলে এটাকে বিশেষভাবে দেখা দরকার, যে হিন্দু সম্প্রদায়ের এই পরিবারটাকে একরকমের উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করে নিশানা করে হত্যা করা হলো কিনা। অন্যদিকে আরেক দল বলছেন যে এটা একটা সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির প্রসঙ্গ।
আমি আপনার কাছে আসলে এখানে একটু জানতে চাই যে পুলিশ কি সংখ্যালঘু পরিবার টার্গেট হলে সেটাকে অন্যভাবে দেখে কিনা, এবং মানে প্রশ্ন তো নানা রকম উঠছে। পাশের নির্মাণাধীন ভবনটা রেখে, নিরিবিলি ভবনটা রেখে এই দুই যুবক কিভাবে নামলেন, এবং সাংবাদিকরা এই প্রশ্নও করেছেন যে তিনতলা ছাদ থেকে দোতলা ছাদে নেমে তারা কি করে নিরাপদ থেকে, মানে হাত পা না ভেঙে ইয়াবা খাচ্ছিলেন। আর ওই যে শক্তির প্রসঙ্গটা, যে 13 বছর শিশু মানেও কিন্তু তাদের সবচেয়ে ছোট যে সন্তান, ছেলেটা 13, মেয়েটা 25, স্ত্রী 50, গণপতি চক্রবর্তী নিজে 65, সুস্থ সবল 4টা মানুষ। মানে এটা সম্ভব কিনা? আর আপনি যে বললেন যে পুরোপুরি একরকমের আবার মানে এই ক্রাইম ধামাচাপা দেওয়ার কাজগুলো তারা খুব সুচারুভাবে করেছে বলে পুলিশ এখন বলছে, মানে এটা টার্গেট কিলিং কিনা, হিন্দু সম্প্রদায় বলে কিনা, এগুলো কি বাংলাদেশের পুলিশ দেখে? সকল নাগরিকই সমান, কিন্তু মানে এটা এভাবে দেখা হয় কিনা আলাদা করে, এবং দেখবার কারণ আছে কিনা? কারণ পৃথিবীর অনেক দেশে, মানে আমি জানি যুক্তরাজ্যে কিন্তু এই জিনিসটা মাথায় রেখে তদন্ত করা হয়। এটার একটা মানে এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠে। আমি জানি না বাংলাদেশে হয় কিনা। দেখুন, এটি আসলে তথ্য অর্থাৎ ক্লু অনুসন্ধানের হিসেবেই দেখা হয় যে মাইনরিটি কমিউনিটি হলে হিন্দু সম্প্রদায় বা খ্রিস্টান সম্প্রদায়, সেটা মানে এদের ধরাই হয় সংখ্যালঘু, মানে অপেক্ষাকৃত দুর্বল মানে কমিউনিটি। এটি লঘু বললেই তো আসলে বোঝাই যায় যে এটা অপেক্ষাকৃত দুর্বল কমিউনিটি। তো সেইটার ক্ষেত্রে আর যে পার্সপেক্টিভ, যেটা অর্থাৎ 5 আগস্টের পর থেকে যেভাবে মাইনরিটিদেরকে, মানে সেই তৌহিদি জনতা, আবারও বলি যে তৌহিদি জনতার উত্থান এবং ইসলামাইজেশন করার একটা যে প্রক্রিয়া চলমান, মানে এটাকে যে একটা সোশ্যাল মুভমেন্ট হিসাবে নিয়েছে, সোশ্যাল ইসলামাইজেশন প্রসেসটাকে। তো সেই ক্ষেত্রে মাইনরিটি হিসাবে এটা অবশ্যই আলাদাভাবে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। সেই সাথে আরেকটা বিষয় প্রণিধানযোগ্য, সেটা হলো আপনার আমরা দেখেছি, অতীতে দেখেছি যে কোন টেরোরিস্ট অর্গানাইজেশন, যেটা অর্থাৎ মানে আপনি উগ্রবাদী বলেন আর যেভাবেই বলেন, সন্ত্রাস টেরোরিস্ট গ্রুপ বলেন, আউটফিটস, তাদের টার্গেট কিন্তু মাইনরিটি কমিউনিটি। এবং এই যে হত্যার যে ধরন, আপনার মনে থাকার কথা, বেশ কয়েক বছর আগে গোপীবাগে এক পীরের আস্তানায় ঢুকে 6 জনকে কিন্তু জবাই করে হত্যা করা হয়। তারপরে আমরা দেখেছি যে 2015 সালের মাঝামাঝির পর থেকে 2016 সালের কিন্তু বিভিন্ন সময়ে উত্তরবঙ্গ কেন্দ্রিক অনেক পুরোহিত, মানে ঢাকায় তারা ব্যর্থ হয়ে যাওয়ার পরে ঢাকায় তারা এই যে আইএস পন্থী যারা, যদিও আল কায়দা নিয়েই খুব বেশি কথাবার্তা হচ্ছে, কারণ জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল থেকে এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলেই এটি এসছে। কিন্তু প্রাসঙ্গিকভাবে যে বিষয়টা অনেকেই হয়তো লক্ষ্য করছে না, যে আইএস, ইসলামিক স্টেট পন্থী যারা, তারা কিন্তু মানে এই আল কায়দার চাইতে কম সক্রিয় নয় বাংলাদেশে। কারণ এই যে সাম্প্রতিককালে যে বোমা বিস্ফোরণের ঘটনা, বোমা উদ্ধারের ঘটনা, যাদের নাম বেরিয়ে এসছে, এরা কিন্তু সবাই আইএস পন্থী, অর্থাৎ নব্য জেএমবি। তো জেএমবি এবং পরবর্তীতে নব্য জেএমবির একটা প্যাটার্নই ছিল মাইনরিটি কমিউনিটিকে টার্গেট করা, এবং তারা এই অনেকগুলো হত্যাকাণ্ড কিন্তু ঘটিয়েছে। আমি যে সময়টা বললাম 2015 সালের মাঝামাঝি থেকে 2016 সালের একেবারে হোলি আর্টিজানের আগে পর্যন্ত উত্তরবঙ্গে দিনাজপুর, তারপরে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁয়ে, বিভিন্ন জায়গায় পুরোহিত হত্যা, তারপরে মন্দিরে হামলা, এগুলো করেছে। ফলে এটা কিন্তু এদের টার্গেটের ভিতরেই, অর্থাৎ এবং প্যাটার্ন যেটা, এই যে জবাই করা ঠান্ডা মাথায়, বা এই যে হত্যা করা, শ্বাসরোধ করে হত্যা করা, ঘরে ঢুকে, এত ফলে এই প্যাটার্ন কিন্তু এটার সাথে মিল আছে। মানে তাদের যে টার্গেট সিলেকশন, অর্থাৎ টার্গেট নেচার অফ টার্গেট, সেইটার সাথে কিন্তু আবার এইটা মিলে। ফলে এই বিষয়টাকেও মাথায় রেখে, অর্থাৎ সবগুলো অপশনস ওপেন রেখেই আসলে তদন্ত কাজটা করা উচিত। তো সেই ক্ষেত্রে আর এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে বিশেষ করে আরো একটা অসঙ্গতির কথা, যেটা মানে প্রশ্ন এসছে, যে যাওয়ার সময় মানে দেখা গেছে যে ছাদ আবার বাইরের থেকে তালা দেওয়া, গেটটা,
এরকম একটা তথ্য আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়। তো সেই গেটটা আবার তালাও বা কে মেরে গেল। তো এত হুঁশ থাকলে তো তারা মানে যারা এত মানে সচেতনভাবে এই কাজগুলো করেছে যে যাতে সহজে কেউ দেখতে না পারে, ঢুকতে না পারে। তো তাহলে তো প্রশ্নই আসে যে তাহলে কি তারা মানে মানসিকভাবে সুস্থ ছিল নাকি ইনটক্সিকেটেড ছিল? সেই প্রশ্নও কিন্তু আসে। ফলে এই প্রশ্নগুলোর জবাব পুলিশকেই পরিষ্কার করতে হবে, ক্লারিফাই করতে হবে এবং সেই সাথে ফরেনসিক এভিডেন্স কি আছে সেইটাকে মেলাতে হবে। মিলাতে না পারলে, কারণ তদন্ত প্রক্রিয়াই হইলো একটা মালা গাঁথার মতো। কোথাও কোনো গ্যাপ হয়ে গেলে তখন অবিশ্বাসের কিন্তু সন্দেহের সৃষ্টি সেখানে হবেই। তো তো সেই বিষয়টাকে বিবেচনা করেই পুলিশেরই এখন দায়িত্ব হয়েছে যে ধরেন আমরা তদন্ত করতে গিয়ে অনেক সময় দেখেছি যে ধরেন আসামিকে প্রেসার দেওয়ার পরে আসামি গড় করে স্বীকার করেছে, যা প্রশ্ন করা হচ্ছে সবই হা হা উত্তর দিয়ে যাচ্ছে তারা। কারণ এই যে ইমাজিনেশন এক ধরনের মানে আমি 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 অনেক ক্ষেত্রে দেখেছি যে দেখা গেছে যে আসামি একেবারে হড় করে সব বলে দিচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে কোনো কারণে সে বলেছে আসলে সে ঘটনার সম্পর্কে জানেই না, ঘটনা শুনে দেখে এবং চাপে পড়ে স্বীকার করেছে।